আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এইচএসসি 25 ব্যাচের মহামারাথন ক্লাসে। বাংলা নিয়ে আজকে আমরা ক্লাস করব। আপনাদের সাথে আছি আমি এস এম তানভীর আহমেদ। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে। তো এইচএসসি পরীক্ষার খুব বেশি দেরি নেই, তো আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়ে গেছি বাংলার মহামারাথন ক্লাস। তো আপনারা দ্রুত আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিন এবং ক্লাসটি শেয়ার করে দিন। আমরা একটু পরে আমাদের ক্লাসটা শুরু করব। আপনারা দ্রুত আপনাদের ফ্রেন্ডদের মেনশন এবং তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু করব। এইচএসসি 25 ব্যাচের জন্য বাংলা মহাম্যারাথন ক্লাস, বাংলা প্রথম পত্র নিয়ে কাজ করব আজকে। ইচ্ছা করলে 24 ব্যাচও করতে পারবে, এটা অ্যাডমিশনেও কাজে লাগবে আপনাদের। আপনারা দ্রুত কমেন্ট করে জানান আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা একটু কমেন্ট করে আমাকে কনফার্ম করবেন যে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা। এবং আপনারা দয়া করে আপনাদের বন্ধুদের রিকোয়েস্ট করছি আর কি, আপনারা দেখুন এবং আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিন ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং কিভাবে পড়তে হবে অল্প সময়ে বাংলা শর্টকাটে বা গুরুত্বপূর্ণ লাইনগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হবে। আপনারা তো সারা বছর অন্যান্য সাবজেক্টে অনেক ব্যস্ত থাকেন, বাংলা ইংরেজি অনেকে গুরুত্ব দেয়, বাংলা একদম লেস ইম্পর্টেন্ট হয়তো আপনাদের কাছে, কিন্তু আজকে আমরা বাংলা নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সমস্যাগুলো সহজে সমাধান করার জন্য। এই তো আর 30 সেকেন্ডের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। তোমরা দ্রুত জয়েন করে ফেলো সবাই এবং শেয়ার করতে থাকো ক্লাসটি এবং কমেন্ট করো শেয়ার টান বা সবকিছু শুনতে পাচ্ছ কিনা। আমরা আর 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। আজকে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে ক্লাসটা নিব। আচ্ছা, কমেন্টে অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব আজকের ক্লাসটি। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি, সবাই সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আমরা শুরু করছি। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব বা যে গল্পটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের গল্প মাসি পিসি। তো আমরা মাসি পিসি নিয়ে আজকে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো এবং কিছু কোশ্চেন সলভ করব এবং কিভাবে ইম্পর্টেন্ট লাইনগুলো ফাইন্ড আউট করব, বা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল করে আমরা রেডি করে রাখছি স্লাইডগুলো। তো আমরা শুরু করছি। আচ্ছা, তো কোনো একটা গল্প পড়তে গেলে আমরা গল্পের গল্পকার বা লেখককে সেটা আমাদের দেখতে হবে এবং লেখক পরিচিতি, লেখকের সাহিত্যকর্ম, তার জন্ম বৃত্তান্ত, মৃত্যু, বা তার বিভিন্ন কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন না ছিলেন, কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন না ছিলেন, সেগুলো আমাদের জানতে হবে। তো লেখক পরিচিতি থেকে আমরা জিস্ট যেটা একদম সারসংক্ষেপ যেটা, সেটাই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি মাসি পিসি গল্প। মাসি পিসি গল্পটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তোমরা আরেকটি কাজ করবা, আমার সাথে কমেন্টে আমি যেগুলো পড়াবো সেগুলো কমেন্ট করতে থাকো, আমার সাথে সাথে তোমাদের পড়া হয়ে যাবে। দেখবে পড়ার এক্সট্রা এফোর্ট কম দিতে হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানাইতে থাকো। আচ্ছা, প্রথমে মাসি পিসি গল্পটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো কমেন্ট করে লিখতে থাকো কে লিখেছেন মাসি পিসি গল্পটি, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়। পরের ইনফরমেশনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল এবং তার জন্মস্থান নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনা, অর্থাৎ কোন পরগনা? সাঁওতাল পরগনা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে তিনি কোন আদিবাসী পরগনায় জন্মগ্রহণ করেন। সেটা সাঁওতাল পরগনার
দুমকা, এবং গ্রামের নামটা দেয় দুমকা গ্রাম, দুমকা নামক গ্রাম। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায়, সালটা আমাদের দেখতে হবে 1908 সাল, 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেন। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেন। আমাদের পরবর্তী ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের তার পিতৃ প্রদত্ত নাম। আমাদের যেমন জন্মের পর আমাদের বাবা মা নামকরণ করেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মের পরও তার বাবা বা তার মা তার একটা অন্যরকম নাম রেখেছিলেন। বর্তমানে তিনি আমাদের কাছে মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবে পরিচিত হলেও তার পিতৃ প্রদত্ত আলাদা একটি নাম রয়েছে, সেই নামটি এবার আমরা দেখব। তার পিতৃ প্রদত্ত নামটি হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা নামটি কমেন্ট করে আমাকে জানাও, নামটি কি, তার পিতৃ প্রদত্ত নামটি কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা লিখতে থাকো কমেন্টে আমার সাথে সাথে লিখতে লিখতেই দেখবা তোমাদের অনেকটা পড়াশোনা হয়ে গেছে। বাসায় গিয়ে কম টাইম দিতে হবে, অন্য সাবজেক্টে তোমরা টাইমটা বেশি দিতে পারবা। তাহলে তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে পরের ইনফরমেশনটা হচ্ছে আমরা তার প্রথম সাহিত্যকর্ম কোনটি, অর্থাৎ তিনি কোন গল্প বা উপন্যাসটি লিখে বিখ্যাত হয়েছিলেন বা প্রকাশিত হয়েছিল সেটি আমরা দেখব। তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। অর্থাৎ তিনি তার বন্ধুদের সাথে একটা বাজি ধরার মতো ধরেছিলেন, তার বন্ধুদের সাথে বাজি ধরে তিনি অতসী মামি লিখেছিলেন এবং সেটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পত্রিকায় প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম অর্থাৎ গল্প হচ্ছে অতসী মামি। তোমরা একটু কমেন্টে লিখো, নামটা লিখো, অতসী মামি। আচ্ছা, রুমায়া আক্তার লিখছে, উত্তর দিয়েছে। অর্বা তাসনিম উত্তর দিয়েছে, সামি উত্তর দিয়েছে। তারপরে পিতৃপ্রদত্ত নাম, আচ্ছা হ্যাঁ তোমরা কমেন্ট করতে থাকো। তিনি প্রথম গল্প লিখেছিলেন অতসী মামি এবং সেটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তারপর থেকে তার খ্যাতির জয়যাত্রা শুরু। তাহলে আমরা প্রথম স্লাইডটা কি পড়লাম? মাসি পিসি গল্পটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেন এবং তার জন্মস্থান গ্রামের নাম হচ্ছে দুমকা এবং তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরীক্ষায় আসার মতো, অর্থাৎ পরীক্ষার ক নম্বরেও আসতে পারে বা এমসিকিউতে আসে। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার প্রকাশিত প্রথম গল্প হচ্ছে অতসী মামি। আচ্ছা, শরীফুল কমেন্ট করেছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডটায়। পরের স্লাইডটায়ও আমরা লেখক পরিচিতির বাকি অংশ পড়ব, অর্থাৎ লেখকের অন্যান্য সাহিত্যকর্ম, উপন্যাস, গল্প, তিনি কোনটা কখন লিখেছেন, কি লিখেছেন সেটা পড়তে হবে। এটা হচ্ছে পরীক্ষাতেও যেমন আসবে, এইচএসসি পরীক্ষাতেও তেমনি অ্যাডমিশনে অনেক কাজে দিবে কোনটা কার সাহিত্যকর্ম। তো প্রথমে আছে, আমরা দেখব তার বিখ্যাত উপন্যাস কোনগুলো। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি তো অনেক ফেমাস, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলো তাহলে কি কি? জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি। এবার আমরা তার উল্লেখযোগ্য ছোট গল্প দেখব, অর্থাৎ আগেরগুলো দেখেছি আমরা উপন্যাস, পরেরগুলো হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, নামগুলো মাথায় রাখতে হবে। প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, এটা অনেকবার অনেক জায়গায় এসছে, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের সম্ভারে অনেক অনেক গল্প রয়েছে, তার মধ্যে বিখ্যাত গল্পগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প। তারপরে আরো রয়েছে হারানের নাচ জামাই আর ছোট বকুলপুরের যাত্রী। হারানের নাচ জামাই আর টিকটিকি, এই দুটো গল্প বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো নাম প্রচুর পরীক্ষায় আসে, সেটা এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক। তাহলে এই স্লাইডটায় আমরা তার কোনগুলো উপন্যাস, আমি আবার রিপিট করছি, তোমরা আমার সাথে বারবার রিপিট করছি, কারণ এগুলো
রিপিটেশনের ফলে তোমাদের মস্তিষ্কে একটা জায়গা করে নিবে এবং পরীক্ষার হলে গিয়ে এই রিপিটেশনের কথা মনে হবে এবং তখন তুমি সঠিক উত্তরটা দাগাইতে পারবা। অর্থাৎ তার বিখ্যাত উপন্যাস হচ্ছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি। আর তার ছোট গল্পগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া এবং আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই ও ছোট বকুলপুরের যাত্রী সহ ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের গল্পের মূল পাঠ্য বিষয়ে। অর্থাৎ এতক্ষণ আমরা পড়লাম লেখক পরিচিতি বা গল্পকারের পরিচিতি, তার সাহিত্যকর্ম, তার জীবন বৃত্তান্ত। এবার আমরা গল্পের মূল পাঠে চলে যাচ্ছি, অর্থাৎ মাসি পিসি গল্পের মূল পাঠে চলে যাচ্ছি। প্রথম ইনফরমেশনটা হচ্ছে জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়িয়ে দিচ্ছে, চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। অর্থাৎ আমরা যদি গল্পটা পড়তে শুরু করি তখন দেখবো বেলা শেষ, বেলা পড়ে গিয়েছে। তখন মাসি আর পিসি শালতি নৌকা নিয়ে বাজারের কাজকর্ম সেরে, বেচা বিক্রি সেরে তারা বাড়িতে ফিরছিল। এই সময় একটা পুলের কাছে জোয়ার ভাটা চলে, অর্থাৎ ভাটার সময় তারা এসে দাঁড়ায় এবং তখন দেখে পুলের কাছে এসে দুটো জোড়া লাগানো শালতি বোঝাই। অর্থাৎ প্রশ্নটা আসে এই জায়গায়, জোড়া লাগানো কয়টি শালতি ছিল এবং কয়জনের মাথায় চড়ে খড়গুলো ওপরের মস্ত গাদায় গিয়ে জমা হচ্ছিল। এই সংখ্যা দুটো মনে রাখতে হবে। সংখ্যা দুটো তোমরা আমার সাথে কমেন্ট করো। দুটো শালতি আর তিনজন ব্যক্তি যাদের ওপর খড় চাপানো হচ্ছিল, অর্থাৎ দুটো শালতি এবং তিনজন ব্যক্তি। তারপরে পরের আমাদের ইম্পর্টেন্ট তথ্যটি হচ্ছে, ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও, কৈলেশ বলে। অর্থাৎ কৈলাস হচ্ছে, আমরা যদি গল্পটি পড়ি, গল্পটির মূল চরিত্রে নায়ক আর নায়িকা যদি আমরা দেখি, নায়িকা, এটা মূলত নায়িকা কেন্দ্রিক গল্প। নায়িকা হচ্ছে আল্লাদি এবং আল্লাদি তার মাসি পিসির কাছে থাকে। আর আল্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু এবং যোগুর বন্ধু হচ্ছে এই কৈলেশ। অর্থাৎ কৈলেশ আল্লাদির মাসি এবং পিসিকে ডেকে বলে, ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে। অর্থাৎ প্রশ্নটা এভাবে আসে যে মাসি পিসিকে খবর দেওয়ার কথা কে বলে বা কে থামতে বলে? উত্তর হচ্ছে কৈলেশ। তারপরে চলে যাচ্ছি আমরা পরের ইনফরমেশনে। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। অর্থাৎ এখানে মাসি পিসির স্বভাব এবং মাসি পিসির গড়ন বা তার ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ পেয়েছে। অর্থাৎ মাসি এবং পিসি হচ্ছে অনেক পরিশ্রমী, উদ্যমী এবং অনেক কিছুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দুজন মহিলা। তো তাদের গলা স্বভাবত একটু ঝরঝরে, আওয়াজ একটু মোটা এবং গলায় ঝংকার আছে। অর্থাৎ তাদের পার্সোনালিটি কেমন, তাদের ভয়েস কেমন, তাদের মেন্টালিটি কেমন, সেটা আমরা এই ইনফরমেশন থেকে বুঝতে পারি। পরেরটা হচ্ছে, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চাই এখন। অর্থাৎ যোগু তার বউ অর্থাৎ আল্লাদিকে অনেক নির্যাতন অত্যাচার করে, ফলে সে তার মাসি পিসির বাড়িতে এসে অর্থাৎ তার বাপের বাড়িতে এসে আছে এবং কৈলাস এসে যোগুর নামে সাফাই করছে, সালিশি করছে। এই যোগু আর সে যোগু নেই, আগের যোগু নেই, যোগু এখন ভালো হয়ে গিয়েছে। অর্থাৎ এ যোগু আর সে যোগু নেই, বউকে নিতে চায়। উক্তিটি হচ্ছে কৈলাসের। এটি ক নম্বরেও আসে এবং এমসিকিউতেও আসে। পরবর্তীতে পরের প্রশ্ন হচ্ছে, বুড়ো রহমান ছল ছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কয়দিন আগে। অর্থাৎ যে দুটো নৌকা থেকে তিনজনের মাথায় খড় চাপানো হচ্ছিল, যে ব্যক্তি খড় চাপিয়ে দিচ্ছিল সে হচ্ছে বুড়ো রহমান। অর্থাৎ আমাদের চরিত্রটিকে মনে রাখতে হবে, বুড়ো রহমান। এবং বুড়ো রহমান ছল ছল নয়নে আল্লাদির দিকে বারবার তাকিয়ে দেখছিল। তার একটা বিশেষ কারণ আছে। কারণটি হচ্ছে, আল্লাদির সমবয়সী তার একটি মেয়ে ছিল, অর্থাৎ বুড়ো রহমানের একটি মেয়ে ছিল এবং সে তার শ্বশুর বাড়িতে শারীরিক মানসিক নানাভাবে নির্যাতিত হতো। সে পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বা মারা গিয়েছে, শ্বশুর বাড়িতে মরেছে অল্প কয়েকদিন হলো। অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসছে, কার মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে? অর্থাৎ বুড়ো রহমানের মেয়ে। উত্তরটি হচ্ছে বুড়ো রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। তাহলে এই স্লাইড থেকে আমরা মাসি পিসির ব্যক্তিত্ব কেমন, তাদের স্বভাব চরিত্র কেমন সেটা জানলাম। তারপরে আমরা জানলাম যে যোগুর নামে সালিশি করেছে কে? কৈলেশ। আর বুড়ো রহমান কেন ছল ছল নয়নে আল্লাদির দিকে তাকিয়ে আছে, আর কার মেয়ে শ্বশুর বাড়িতে অল্প কদিন আগে মারা গিয়েছে। এগুলো সবই এক একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে।
আচ্ছা, পরের স্লাইডটা দেখতেই পাচ্ছ, এখানে অ্যাডমিশন ওয়ারিয়র্স এর আমাদের সঞ্জিত ভাইয়ের ছবি দেখা যাচ্ছে। কারণ ছবি দেখার একটা বিশেষ কারণ আছে, মহা ম্যারাথন ক্লাস চলতেছে আমাদের সায়েন্সের জন্য এবং বাংলা ইংরেজি সহ। অর্থাৎ আজকে এত হয়তো ফিজিক্স ক্লাস আছে মনে হয়, তোমরা সবাই জয়েন করে ফেলবা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো। বায়োলজি, কেমিস্ট্রি মহা ম্যারাথন ক্লাস চলতেছে। এক ক্লাসেই ভাইয়ার যদি ক্লাস করো তাহলে নিশ্চিতভাবে বলতে পারি A+ তোমার নিশ্চিত। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী ক্লাসে। আশা করি তোমরা ভাইয়ের সাথে অন্যান্য ক্লাসগুলোতেও জয়েন করবা। পরবর্তী স্লাইডটায় আমরা দেখব, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। এইটা খুব আসে ক নম্বরে, শকুনগুলো কোথায় গিয়ে বসে। অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে এটা একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাদি যখন তার মাসি পিসির বাসায় এসে বসেছে, সে একটা যৌবনপ্রাপ্ত সমত্ব মেয়ে, তো তার প্রতি চিল শকুনের দৃষ্টি পড়েছে সমাজের লোভী লোক বা দুষ্টু লোকদের আর কি বলা যায়। তো সেইটা রূপক অর্থে বোঝানো হয়েছে, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। সুতরাং কোথায় বসেছে? পাতা শূন্য শুকনো গাছটায়। আমাদের পরবর্তী ইনফরমেশন হচ্ছে, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। তার বলতে এখানে আমাদের আল্লাদির বাবা, আল্লাদির পরিবার সম্পর্কে এবার বলা হচ্ছে। দুর্ভিক্ষ কোনো রকমে ঠেকিয়েছিল তার বাবা মহামারীর একটা রোগে, কলেরায়। এটা মাথায় রাখতে হবে, কলেরায়। কলেরায় সে অর্থাৎ আল্লাদির বাবা, তার বউ মানে আল্লাদির মা, এটা বাবা, আর এটা হচ্ছে তার ছেলেটা মানে ভাই। অর্থাৎ দুর্ভিক্ষ কোন রকমে পার করেছিল আল্লাদের পরিবার, কিন্তু মহামারী রোগ কলেরা, আগের যুগে তো এখনকার মতো বর্তমান চিকিৎসা বিদ্যা ছিল না, তো কলেরা বা অন্যান্য মহামারী রোগে প্রচুর লোকজন মারা যেত। তো সেরকমই কলেরা মহামারীতে আল্লাদি অর্থাৎ সে বলতে আল্লাদির বাবা এবং তার বউ বলতে আল্লাদির মা আর ছেলেটা অর্থাৎ আল্লাদির ভাই মারা যায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আল্লাদির বাবা মা ও ভাই কিসে মারা গিয়েছিল? কলেরায়। এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপরে আমাদের পরবর্তী তথ্যটি হচ্ছে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি তোর পিষে ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসতেই পাল্টে গেল সেই মানুষ। অর্থাৎ আল্লাদি অনেক চিন্তায় আছে। আল্লাদি হচ্ছে বর্তমানে অন্তঃসত্ত্বা বা গর্ভবতী, তার এটা 4 মাস চলতেছে, এটা লিখে রাখো, বইয়ে আছে 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল আল্লাদি। তো তখন সে অনেক চিন্তায় আছে যে আমার ভবিষ্যৎ কি হবে, আমার সাংসারিক জীবনের কি পরিণতি হবে। তখন তার পিসি তাকে সে সান্ত্বনা দিচ্ছে আল্লাদিকে যে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি। অর্থাৎ আল্লাদির পিসে মশাইও ছিল অনেক নিষ্ঠুর, সেও যোগুর মতো। যোগু যেমন আল্লাদিকে নির্যাতন বা অনেক অত্যাচার করে, সেরকম তার পিসে মশাইও তার পিসিকে অনেক অত্যাচার করতো। কিন্তু যেই আল্লাদির পিসির একটা ছেলে হয়েছে, অর্থাৎ খোকার মুখ দেখে তার পিসে পাল্টে গিয়েছে, অর্থাৎ নরম হয়ে গিয়েছে। অর্থাৎ এই উক্তিটি খুব আসে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে পিসির। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি হচ্ছে পিসির। তারপরে আমরা চলে যাচ্ছি পরের ঈদে। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। গোকুলকে এখন আমাদের প্রশ্ন, গোকুল হচ্ছে আল্লাদিরা যে গ্রামে থাকতো সেই গ্রামের একজন প্রধান বা মাতব্বর টাইপের লোক এবং সে দুষ্ট চরিত্রের লোক। আল্লাদিকে যেই না একলা পেয়েছে অমনি আল্লাদিকে পাওয়ার বাসনায় সে মত্ত হয়ে উঠেছে। অর্থাৎ গোকুল হচ্ছে একটা দুষ্টু প্রধান লোক, অর্থাৎ গ্রামের প্রধান লোক। সে আল্লাদিকে পাওয়ার জন্য নানাভাবে মাসি পিসিকে ডিস্টার্ব দিচ্ছে বা তাদেরকে চাপ প্রয়োগ করছে যেন আল্লাদিকে তার হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? গোকুল। কেন? আল্লাদিকে পাওয়ার অভিপ্রায়ে। তার পরবর্তী ইনফরমেশন হচ্ছে, বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের। অর্থাৎ এদিনের কনটেক্সটটা হচ্ছে, আমরা যদি গল্পটা পড়ি আমরা দেখব সারাদিনের কাজকর্ম শেষে, বেচা বিক্রি শেষে মাসি পিসি বাসায় আসে, রান্না বান্না করে, এখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবে। এই সময় কানাই চকিদার আসে মাসি পিসিকে ডাকতে। অর্থাৎ তাদের একটা এরকম ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ছিল যে তারা মাসি পিসিকে চৌকিদারদের ডেকে নিয়ে যাবে, আর গোকুল তার সাগরেদদের নিয়ে বা অন্যান্য গুন্ডা সান্ডাদের নিয়ে এসে আল্লাদিকে উঠিয়ে নিয়ে যাবে, অর্থাৎ অপহরণ করে তার নিজের জিম্মায় নিয়ে চলে যাবে। কিন্তু মাসি পিসি তো অত্যন্ত চালাক, মাসি পিসি বুঝে ফেলছে। বাইরে থেকে হাঁক আসে কার? কানাই চকিদারের। এটা ক নম্বরে আসে, খুব ক নম্বরে আসে। এটা বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদার বা চৌকিদারের নাম কি ছিল? কানাই। আমাদের পরবর্তী তথ্যটি হচ্ছে, মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, আর পিসির হাতে দেখা যায় রামদার মতো এক মস্ত কাটারি।
অর্থাৎ মাসি পিসিকে যখন কানাই চকিদার ডাকতে আসে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তখন তারা অনেক তো কৌশলী লোক, তারা হচ্ছে বলে যে দাঁড়াও আমরা কাপড় চোপড় পরিবর্তন করে আসি তারপরে যাচ্ছি। তারা রুমের ভেতরে যায়, যে মাসি নিয়ে আসে বটিটা। এটা অনেক 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 ইম্পর্টেন্ট, কার হাতে কোন অস্ত্র ছিল। মাসি নিয়ে আসে বটিটা, আর পিসির হাতে দেখা যায় হচ্ছে রামদা। রামদা এবং রামদার মতো মস্ত একটা কাটুরি। অর্থাৎ যদি কাটারি থাকে তাহলে কাটারি হবে উত্তর, আর যদি কাটারি না থাকে তাহলে রামদা। অর্থাৎ রামদার মতো দেখতে এক ধরনের কাটারি নিয়ে আসে, আর মাসি নিয়ে আসে বটিটা। আচ্ছা, তাহলে আমরা গল্প পড়ে আমরা অনেকগুলো চরিত্র আবিষ্কার করেছি। এখন আমরা চরিত্রগুলো আরেকবার দেখব এবং চরিত্রের মধ্যে কার সাথে কার সম্পর্ক সেটা দেখব। এক হচ্ছে মাসি, আরেকটা হচ্ছে পিসি, তারপরে যোগু, তারপরে আল্লাদি, তারপরে কৈলেশ, তারপরে হচ্ছে বুড়ো রহমান, তারপরে আছে গোকুল, আর কানাই চকিদার। অর্থাৎ আমাদের মাসি পিসি গল্পের চরিত্রগুলো হচ্ছে মাসি, পিসি, যোগু, আল্লাদি, কৈলেশ, বুড়ো রহমান, গোকুল, কানাই চকিদার। মাসি আর পিসি হচ্ছে আল্লাদির মাসি আর পিসি, অর্থাৎ ফুপু আর খালা। এবং আল্লাদি হচ্ছে গল্পটার নায়িকা এবং তার স্বামীর নাম হচ্ছে যোগু, অর্থাৎ এরা দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ। অর্থাৎ আল্লাদি আর যোগু হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু যোগু হচ্ছে আল্লাদিকে অনেক নির্যাতন অত্যাচার করে, এই জন্য আল্লাদি মাসি এবং পিসির কাছে এসে রয়ে গেছে। এবং যোগুর বন্ধু হচ্ছে কৈলেশ বা তার প্রতিনিধি, যে তার হয়ে সালিশি করেছিল কার কাছে? মাসি পিসির কাছে। আর বুড়ো রহমান হচ্ছে এমন এক লোক যার মেয়ে সমবয়সী ছিল হচ্ছে আল্লাদির এবং সে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। আর গোকুল হচ্ছে আল্লাদিরা যে গ্রামে থাকে সেখানকার গ্রাম প্রধান এবং সে আল্লাদিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর কানাই চকিদার হচ্ছে সেই গ্রামেরই চকিদার, যে গোকুলের হচ্ছে ডান হাত বা বাঁ হাত আমরা বলতে পারি। সে গোকুলের যে কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তার একদম বাধ্য। তো এই ছিল আমাদের গল্পের মূল স্ট্রাকচার এবং গল্পের মূল ভাব, মূল তথ্য এবং গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা আবার বিশ্লেষণ করে দেখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে শব্দার্থে, অর্থাৎ আচ্ছা তোমরা হচ্ছে সবাইটি ক্লাস শেয়ার করতে থাকে এবং শেয়ার ডান লিখো কমেন্টে, এবং শেয়ার করে বন্ধুদেরও আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দাও এবং আমাদেরও তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ করে দাও। সবাই ক্লাসটি শেয়ার করতে থাকো এবং আমাদের সাথে কন্টিনিউ করতে থাকো। আশা করছি সবাই আমাদের সাথে শেষ অবধি থাকবা এবং এই ক্লাসটি করলে অবশ্যই তোমরা উপকৃত হবা এবং পরীক্ষার হলে যে মনে পড়বে যে আমরা ক্লাসটি ভাগ্যিস করেছিলাম, তাই এখন এর ফল পাচ্ছি। তো এখন আমরা আসছি হচ্ছে শব্দার্থ। কোনো একটি গল্প, কবিতা, উপন্যাস, নাটক যাই হোক, শব্দার্থ থেকে কোশ্চেন আসে বহুবার, অর্থাৎ এমসিকিউ হোক বা ক নম্বরে হোক, শব্দার্থ থেকে, টিকা থেকে, এবং খ নম্বরে অনেক সময় মাঝে মাঝে অনুধাবনমূলকে চলে আসে। এটা বলতে কি বোঝায়? অর্থাৎ শব্দার্থ এবং টিকাগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এখন আমরা শব্দার্থ এবং টিকাগুলোর মধ্য থেকে মাসি পিসি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকাগুলো তোমাদের সামনে এসে উপস্থাপন করছি। প্রথমে আছে শালতি, অর্থাৎ আমরা প্রথমে দেখেছি মাসি পিসি শালতি বেয়ে আসছিল। অর্থাৎ শালতি কি, আমাদের মনে প্রশ্ন এসছে। শালতি হচ্ছে শাল কাঠ নির্মিত অথবা তাল কাঠ, তাল অথবা শাল কাঠ, শাল কাঠ নির্মিত অথবা তাল কাঠের সরু ডোঙা নৌকা, অর্থাৎ শালতি হচ্ছে এক ধরনের নৌকা। তারপরে লগি, লগি হচ্ছে নৌকা চালানোর যন্ত্র, অর্থাৎ হাত ছয়েক, এটা অনেকবার আসে। অ্যামাউন্টটা কত তোমরা একটু কমেন্ট করে জানাও। লগি কতটুকু লম্বা হয়? হাত ছয়েক লম্বা, সরু বাঁশ, নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। অর্থাৎ লগি হচ্ছে নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড এবং এটি দৈর্ঘ্য কত? হাত ছয়। তোমরা কমেন্ট করে লিখো কতটুকু দৈর্ঘ্য হয়, লগির দৈর্ঘ্য কতটুকু হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, অর্বা তাসনিম কমেন্ট করেছো,
তাহমিনা কমেন্ট করেছো, নাজমুল, সাইফুর, ইমন, তামিম কমেন্ট করেছে, সাগর কমেন্ট করেছে। ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। এবং অর্থাৎ আমরা কি পড়লাম? লগি। লগি হচ্ছে হাত 6 লম্বা সরু বাঁশ, নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। তারপরে কদম ছাট, অর্থাৎ মাথায় আমরা অনেক রকম চুল কাটি অনেক স্টাইলে। বর্তমানে তো আমরা অনেক ফুটবলার তারকাদের অনুসরণ করে তাদের মতো করে চুল কাটি। তো আদি বাংলায়ও এক ধরনের চুল কাটার প্রসেস ছিল বা চুল কাটার ধরন ছিল, সেটার নাম হচ্ছে কদম ছাট। অর্থাৎ আমরা কদম ফুল দেখেছি, আচ্ছা এটা তো বর্ষাকাল চলছে, কদম ফুল হচ্ছে বর্ষাকালের ফুল। তো কদম ফুল দেখতে আমরা খুব দেখেছি কদম ফুল দেখতে কেমন। ঠিক মাথার চুল এমন ভাবে ছাটা হয় যে তা কদম ফুলের আকার ধারণ করে, অর্থাৎ মাথাটাকে দূর থেকে দেখতে কদম ফুলের মতো লাগে। অর্থাৎ কদম ফুল আমরা যদি দেখে থাকি দেখবো কদম ফুলের মধ্যে হলুদ এক ধরনের পাপড়ি থাকে, সাদা একটু সরু সরু পাপড়ি থাকে, অর্থাৎ দুস্তর। তো এমন ভাবে মাথার চুলটা কাটা হয় যে মাথাকেও দেখতে কদম ফুলের আকৃতির মতো মনে হয়, এবং সেই ছাদটাকে বলা হয় কদম ছাদ। তারপরে আমাদের পরবর্তী শব্দের অর্থ হচ্ছে পাশুটে, ছাই বর্ণ বিশিষ্ট বা পাংশু বর্ণ, অর্থাৎ ছাই রঙের যেটা বা পাংশু বর্ণের, একে বোঝাতে আমরা পাশুটে শব্দটি ব্যবহার করি। পরবর্তী অর্থ হচ্ছে সমত্ব। আমি একটু আগে শব্দটি ইউজ করেছি সমত্ব। সমত্ব অর্থ হচ্ছে সমর্থ বা সংসার ধর্ম পালনে সমর্থ, এটা হচ্ছে সমত্ব অথবা যৌবন প্রাপ্ত। তাহলে সমত্ব শব্দের অর্থ কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও। সমর্থ অর্থাৎ সংসার ধর্ম পালনে যে সমর্থ অথবা যৌবন প্রাপ্ত তাকে বলা হয় সমত্ব। তারপরে আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে রসুই চালা। অর্থাৎ রসুই চালা বলতে আমরা কি বুঝি? রসুই চালা হচ্ছে যে চালার নিচে রান্না করা হয় বা রান্নাঘর, অর্থাৎ ইংলিশে বললে কিচেন, অর্থাৎ যেখানে রান্না করা হয়, মাসি পিসিরা যেখানে রান্না করতো যে জায়গাটাকে বলা হয় রসুই চালা। এটা ছিল আমাদের শব্দার্থ থেকে। এবার আমরা আসবো পাঠ পরিচিতিকে। পাঠ পরিচিতি থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেয়েছি বা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা দেখব। এটি হচ্ছে, তোমরা ক্লাসটি আমাদের সাথে শেয়ার করো এবং আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি হচ্ছে তোমরা উপকৃত হবা। মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটি আমাদের দেখতে হবে। পত্রিকাটির নাম হচ্ছে পূর্বাশা, অর্থাৎ কলকাতার পূর্বাশা পত্রিকা। কলকাতার পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের এই মাসি পিসি গল্পটি কলকাতার পূর্বাশা পত্রিকায়। এটা বহুবার এসছে এমসিকিউতে, ক নম্বরে কিংবা অ্যাডমিশনে তো মাস্ট আসবেই। তারপরে আমরা মাসি পিসি গল্প যে পড়লাম, এই গল্পের একটা বিশেষ দিক আছে। সেই দিকটি কি? দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি। একই দিকে আহ্লাদের বাবা মা ভাই মারা গিয়েছে, সে স্বজনহারা একজন মেয়ে, মর্মস্পর্শী স্মৃতি। তারপরে জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম। মাসি আর পিসি তারা গ্রাম থেকে শাক সবজি নিয়ে যেয়ে অনেক দূরে বাজারে তারা বেচা বিক্রি করে। সে বাজারে আবার সরকার বাবু নামে একজন থাকেন যিনি ইজারাদার, তার সাথে খাজনা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। মানে অনেক কষ্টে অনেক কিছু পেরিয়ে অনেক সংগ্রাম করে তারা জীবিকা নির্বাহ করে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য কঠিন সংগ্রাম। তারপরে নারী হয়ে নৌকা চালনা এবং সবজির ব্যবসা। আমরা সচরাচর দেখি কি আমাদের দেশে পুরুষরা বা ছেলেরা নৌকা চালায়, ব্যবসা বাণিজ্য করে, বেচাকেনা করে, কিন্তু এখানে তাদের পরিবারের কেউ নেই, শুধু মাসি আর পিসি আছে আল্লাদের জন্য দুনিয়াতে। তো মাসি আর পিসি তো আল্লাদিকে খাওয়াতে হবে, তাকে তো ভালো রাখতে হবে, সেই জন্য, এবং তাকে স্বামী এবং অন্যান্য লোকজনের অত্যাচার থেকে রক্ষা করতে হবে, এই জন্য তারা নিজেরাই নৌকা চালায় এবং বাজারে গিয়ে সবজির ব্যবসা পরিচালনা করে। এই গল্প অর্থাৎ দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম আর নারী হয়ে নৌকা চালনা এবং সবজির ব্যবসা পরিচালনা, এগুলো এই গল্পটাকে অনেক বৈচিত্র্যময় করে তুলেছে এবং এই গল্পটির একটি বিশেষ রূপদান করেছে। এতক্ষণ তো আমরা তাহলে পড়লাম লেখক পরিচিতি, গল্প, শব্দার্থ এবং পাঠ পরিচিতি, এবং এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, কিছু বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করব। আচ্ছা, তোমরা এবার বোর্ড কোশ্চেনগুলোর উত্তর আমাকে কমেন্ট করে জানাইতে থাকবা। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করে জানাও। আমি অপশনগুলো পড়ে দিচ্ছি। এ 1808, বি 1938, সি 1908,
ডি 1938। আমি আবার পড়ছি, তোমরা কমেন্টে উত্তর দাও। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1808, এ 1808, বি 1838, সি 1908, ডি 1938। জি, অরবা তাসনিম কমেন্ট করেছে তিথি 1908, শেখ আহমেদ ইমন এ, অপূর্ব রায় প্রিন্স, ইমন হাসান নাইম, মাহিবুল আলম সুহান, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো কমেন্টে, এবার আমিও তোমাদের সামনে সঠিক উত্তরটি নিয়ে আসছি। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1908 সালে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়, একটু আগে আমরা লেখক পরিচিতি দেখেছি, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে এবং সঠিক উত্তর হচ্ছে 1908। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম। পিতৃ প্রদত্ত নাম অপশনগুলো হচ্ছে সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়। আমি অপশনসগুলো আবার পড়ে দিচ্ছি প্রশ্ন সহ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় আর সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম, অর্থাৎ তিনি আমাদের কাছে বর্তমান সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবে পরিচিত হলেও তার বাবা মায়ের দেওয়া নাম কোনটি ছিল বা বাবার দেওয়া নাম কোনটি ছিল? আচ্ছা, অরবা তাসনিম লিখেছে 2 এর সি, তিথি লিখেছে 2 এর সি, শেখ আহমদ ইমন লিখেছে 2 এর সি, সুমাইয়া কমেন্ট করেছো, রয় কমেন্ট করেছো, ধন্যবাদ। অনেকে সঠিক উত্তর দিয়েছো। এবার আমরা সলিউশনে চলে যাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি, অপশন সি, প্রবোধ। নাটক, ছোট গল্প। অপশনগুলো হচ্ছে কাব্য, উপন্যাস, নাটক, ছোট গল্প। দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? তোমরা অপশনস দেখে উত্তর দিতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য অপেক্ষা করছি। তোমরা দ্রুত কমেন্ট করে জানাও দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উপন্যাস। দিবারাত্রির কাব্য হচ্ছে উপন্যাস। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। মাঝখানে গুটি সুটি হয়ে যে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? অর্থাৎ মাসি পিসি যখন বাজার থেকে ফিরছিল, নৌকার মাঝখানে যে বউটি বসেছিল, বউটি কে? অর্থাৎ জমিলা, রহিমা, আল্লাদি, বিলাসী। আমরা যেহেতু আল্লাদি গল্প পড়ছি, এটা সহজে উত্তর দিতে পারবা, কিন্তু যখন নাটক, উপন্যাস, গল্প, তারপর কবিতা সব মিলিয়ে বাংলা পুরো সিলেবাস মিলিয়ে যখন প্রশ্ন হবে, তখন অনেকেই মাথা গুলিয়ে যেতে পারে। সেই বউটি হচ্ছে, অল্প বয়সী বউটি হচ্ছে আল্লাদি। মাঝখানে বসে থাকা বউটি হচ্ছে অপশন সি, আল্লাদি। পরবর্তী প্রশ্ন। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত ছিল? অর্থাৎ কোথায় যোগুর কৈলাসের সাথে দেখা হয়েছিল, যেখানে সে বলেছিল আমি আমার বউকে ঘরে নিতে চাই, যেটা কৈলাস মাসি পিসিকে বলেছে সালিশি করার সময়। পুলের কাছে, গঞ্জের বাজারে, খালের ধারে, কাছারি বাড়িতে। তোমরা দ্রুত অপশন দেখে উত্তরটা দাও। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে, গঞ্জের বাজারে, খালের ধারে, কাছারি বাড়িতে। আবিদ কমেন্ট করেছে, অরবা তাসনিম কমেন্ট করেছে, তাসনিয়া লাবণ্য কমেন্ট করেছো, ইমন কমেন্ট করেছো। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। উত্তর হচ্ছে এ, পুলের কাছে। অর্থাৎ চায়ের দোকানের অবস্থান ছিল পুলের কাছে। তারপরে পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যোগু যখন কৈলাসের যোগুর নামে কৈলাস যখন সালিশি করছিল মাসি আর পিসির কাছে, তখন বলেছে মাসি পিসি ও ভালো হয়ে গেছে, ও সব ছেড়ে দিয়েছে। ওসব বলতে কি বুঝিয়েছে? মারধর করা, মামলা মোকদ্দমা করা, গাল মন্দ করা, নেশা করা। অর্থাৎ যোগু কি করতো যেটা সে ছেড়ে দিয়েছে? অপশন হচ্ছে মারধর করা, মামলা মোকদ্দমা করা, গাল মন্দ করা, নেশা করা। তোমরা উত্তরটা জানাই দাও কমেন্ট করে, আমি দেখতেছি। বাহ,
তাসনিয়া লাবণ্য উত্তর দিয়েছে, মৃত্তিকা, তিথি, মেধা। ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য এবং তোমাদের উত্তর সঠিক। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, এখানে ওসব বলতে বোঝানো হয়েছে নেশা করা, অর্থাৎ যোগু নেশা ভান করতো, এখন ছেড়ে দিয়েছে, এটাই বলেছিল কৈলেশ। আমাদের পরবর্তী প্রশ্ন, মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো বক্তব্যটি কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ আমাদের যে বাক্যটা মাসি পিসি গল্পে যে বলেছিল মাসি আর পিসি জামাই হোক খুনে হোক জামাই তো, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, অর্থাৎ এখানে এই বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে, আমাদের সমাজের কোন ধারণাটা প্রকাশ পেয়েছে? কুসংস্কার, প্রথানুগত্য, জামাই প্রীতি, জামাই ভীতি। অর্থাৎ এই বাক্যটি দ্বারা কি বুঝিয়েছে? কুসংস্কার, প্রথানুগত্য, জামাই প্রীতি, জামাই ভীতি। কুসংস্কার মানে কুসংস্কার আমরা জানি মানে ওল্ড প্র্যাকটিসেস, ব্যাড প্র্যাকটিসেস, অর্থাৎ যেটা আমরা কোনো অস্তিত্ব নেই বা যেটার কোনো আসলে কোনো প্রভাব নেই কিন্তু আমরা মেনে চলি কোনো একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে কুসংস্কার। প্রথা হচ্ছে এটাই নিয়ম বা অনেক বছর ধরে চলে আসছে, স্বভাবত সবাই করে, এটা হচ্ছে প্রথা। জামাই প্রীতি হচ্ছে জামাইয়ের প্রতি অনেক ভালোবাসা, অর্থাৎ মাসি পিসি যদি জামাইকে ভালোবাসে আর কি, এরকম কিছু। জামাই ভীতি, জামাইয়ের ভয়ে। এখন তোমরা অপশন দেখে উত্তরটি জানাও। মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে প্রথানুগত্য। কারণ স্বভাবত দেখেছি আমাদের বাঙালি সংস্কৃতিতে জামাইকে অনেক জামাই আদরে রাখা হয়, অনেক সে খারাপ লোক হলেও সে যখন শ্বশুর বাড়িতে আসে সে অনেক জামাই আদর পায়, অর্থাৎ মাসি পিসি এই অর্থেই এই বাক্যটি বলেছিল বজ্জাত হোক খুনে হোক জামাই তো, অর্থাৎ তারা জামাইকে জামাই আদর করবে, অর্থাৎ প্রথা মেনে চলবে, অর্থাৎ প্রথানুগত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওই একই ধরনের প্রশ্ন এসছে, অর্থাৎ প্রথানুগত্য পাশাপাশি আমরা যদি অন্য উত্তর আসে, প্রথানুগত্য যদি অপশনসে না থাকে তাহলে আমাদের কি ধরনের হবে? বজ্জাত হোক খুনে হোক জামাই তো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? এইখানে আবার আমাদের অপশনস গুলো দেখতে হবে। সামাজিকতা ও দায়িত্ববোধ, মানবিকতা ও কল্যাণবোধ, সৌজন্য ও আত্মীয়তা, চাতুর্য ও কৌশল। আগেরটাই কিন্তু আমাদের সিঙ্গেল অপশন ছিল, একটি অপশন ছিল, আর এখন আমাদের দুটি দুটি করে অপশনস আছে। আমাদের দেখতে হবে যে কোন দুটি অপশনস কাছাকাছি এবং সেই পরিবেশ পরিস্থিতির সাথে মিল খায়, সেটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে। অর্থাৎ ওই একই প্রশ্ন কিন্তু এবার আমাদের অপশনস আলাদা, এবার আমাদের দুটো দুটো করে অপশন আছে। তাহলে আমাদের সামাজিকতা ও দায়িত্ববোধ, মানবিকতা ও কল্যাণবোধ, সৌজন্য ও আত্মীয়তা এবং চাতুর্য ও কৌশল। আমরা যদি এটি দেখি পূর্বের প্রশ্নের সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব সামাজিকতা ও দায়িত্ববোধ, অর্থাৎ জামাইয়ের প্রতি একটা দায়িত্ববোধ আছে এবং সমাজে বাস করতে গেলে কিছু প্রথা নিয়ম নীতি মেনে চলতে হয়, সেটাই হচ্ছে সামাজিকতা। অর্থাৎ এই বাক্যটিতে সামাজিকতা ও দায়িত্ববোধ বুঝিয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাসি পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে? অর্থাৎ আমরা একটু আগে দেখেছি কে যেন ছল ছল নয়নে মাসি পিসির নৌকায় বসে থাকা বউটি আল্লাদির দিকে তাকিয়েছিল, সে হচ্ছে আর কেউ নয় আমাদের রহমান, অর্থাৎ অপশন বি। অপশন এ তে ছিল কৈলাসের, অপশন সি তে ছিল গোকুলের, অপশন ডি তে ছিল কানাইয়ের, কিন্তু আমাদের উত্তর হচ্ছে অপশন বি, বুড়ো রহমানের মেয়েটি মারা গিয়েছিল অল্প কদিন আগে শ্বশুর বাড়িতে। তারপর আমাদের আজকের শেষ প্রশ্ন, আল্লাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনেই, অর্থাৎ আল্লাদি এবং তাদের বুড়ো রহমানের কন্যার মধ্যে সাদৃশ্য কোথায় সেটা আমাদের দেখতে হবে। সুন্দরী, নির্যাতিতা, শিক্ষিতা, অশিক্ষিতা। আল্লাদি বা বুড়ো রহমানের মেয়ে পড়াশোনা করেছিল কি করে নাই সে নিয়ে আমাদের গল্পে স্পষ্টভাবে কিছু বলা নেই, সুতরাং আমরা শিক্ষিত বা অশিক্ষিত কোনোটাই তাদের বলতে পারি না, অর্থাৎ অপশন সি আর অপশন ডি কাটা। তারপরে আল্লাদি বা বুড়ো রহমানের মেয়ের কোনো রূপের বর্ণনাও দেওয়া হয় নাই, অর্থাৎ আমরা যা থেকে বুঝতে পারি সে সুশ্রী ছিল না বিশ্রী ছিল, সুতরাং এই অপশনটিও হবে না। এটিও হবে না। আমাদের অপশন বি একমাত্র অপশন বাকি আছে, নির্যাতিতা, অর্থাৎ আল্লাদি তার স্বামীর কাছে নির্যাতিত হয়ে এসে মাসি আর পিসির কাছে আশ্রয় নিয়েছে, আবার বুড়ো রহমানের মেয়েও পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে সাদৃশ্য, আল্লাদি এবং বুড়ো রহমানের কন্যার মধ্যে সাদৃশ্য হচ্ছে তারা দুজনেই নির্যাতিতা। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে মাসি পিসি গল্পের মূল ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমার সাথে আলোচনা এবং সের উপর ভিত্তি করে আমাদের কোশ্চেন সলভিং।
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অন্যান্য ক্লাসগুলোতেও আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।